আমার আম্মাটা এত বড় কবে হয়ে গেল, এখন তো চাইলেও আমি আর আমার আম্মাকে নিজের কাছে রাখতে পারবো না। সে চলে যাবে নিজের স্বামীর বাড়ি। হ্যাঁ, প্রাপ্তি বাবার কথায় চোখের পানি ছেড়ে দিল। মাহতাব দেওয়ান চায়ের কাপ রেখে মেয়েকে পরম যত্নে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না আম্মা, তাহলে আপু আরও বেশি কষ্ট পাবে, চুপ করো। প্রাপ্তি ধীরে ধীরে শান্ত হলে মাহতাব দেওয়ান মেয়েকে উদ্দেশ্য করে বলল, শ্বশুর বাড়িতে যেয়ে সবাইকে সম্মান করে চলবেন আম্মা। দয়া করি সুখী হন আজীবন। প্রাপ্তি মাহতাবের কথায় মাথা নাড়ালো। তারপর সে মোনালিসাকে চা দিয়ে এসে দাদা দাদুর জন্য বাগানে চা নিয়ে গেল। রওশনারা স্বামীর পাশে বসেছিলেন আর ইব্রাহিম দেওয়ান পেপার পড়ছিলেন। নিজেদের দিকে প্রাপ্তিকে আসতে দেখেই দুজনেই মুচকি হাসল। প্রাপ্তি চায়ের কাপ দুটো দুজনের হাতে ধরিয়ে দিল। তারপর একটা চেয়ার টেনে দাদা দাদির মাঝে বসে পড়ল। রওশনারা প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে বলল, তা আমার নাতি কি আমার নাত বউকে ঠিক করে আদর সোহাগ দিয়েছে? প্রাপ্তি দাদির কথায় লজ্জায় রাঙা হয়ে বলল, যাও বুড়ি, কিছু বলো। তোমার স্বামী তোমাকে আদর করে কিনা আমি কি তোমায় জিজ্ঞেস করেছি? তাহলে আমার স্বামীটা কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, ইব্রাহিম দেওয়ান স্ত্রী আর নাতির কথায় হেসে ফেলল। তারপর বলল, বুড়ি, তোর দাদুমণিকে তো আমি ভালোবাসি আর আদরও করি। যদি না করতাম তবে তোরা আসলি কোথা থেকে? প্রাপ্তির কথাটা বুঝতে অবশ্য সময় লাগলো। যখন বুঝলো তখন নিজের দাদুমণির দিকে তাকাতেই দেখলো তিনি লজ্জা পাচ্ছেন। প্রাপ্তির সাথে রসনারার চোখ মিলিত হতেই প্রাপ্তি ভ্রু নাচালো। রসনারা থতমত খেয়ে নিজের স্বামীর দিকে তাকালো, বলল, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আপনার? কী সব বলছেন? কি সব বললাম বউ? সত্যি কথাই তো বললাম নিজের নাতনিকে। রৌশানারা রিগি বুম হইয়াছে। প্রাপ্তি কেশে গলা পরিষ্কার করে বলল। বাবা গো বাবা, কি প্রেম দুজনের মধ্যে! প্রাপ্তির কথায় ইব্রাহিম দেওয়ান শব্দ করে হেসে ফেলল। রসনারা প্রাপ্তির কান খিঁচে ধরল, বলল, তবে রে বাদর। ছাড়ো ছাড়ো, তোমরা প্রেম করবে আর আমি বলে দোষ? হ্যাঁ, রওশনারা প্রাপ্তির কান ছাড়তেই মোনালিসার চোখ ডলতে ডলতে তাদের সামনে এসে দাঁড়ালো। তারপর দুই নাতনিকে নিয়ে দুজনে গল্প মজে গেল। বেশ কিছুক্ষণ বাদে ফারিস সেখানে এসে উপস্থিত হতেই রওশনারা নাতিকে ডাক দিয়ে নিজের পাশে বসালো। ফারিস দাদুমণির পাশে বসতে বসতে দাদুমণিকে উদ্দেশ্য করে বলল, Beautiful lady, you are too charming. ফারিসের কথায় রওশনারা হেসে ফেলল। দাদু ভাই, তোমার বউ তো শুনে হিংসা জ্বলে পুড়ে যাচ্ছে। রওশনারার কথায় সবাই হেসে ফেলল। ফারিস আর চোখে প্রাপ্তির দিকে তাকিয়ে দেখল লজ্জায় প্রাপ্তির গাল দুটো একদম লাল হয়ে গিয়েছে। ফারিস তা দেখে ঠোঁট বাঁকালো। রওশনারা আর ইব্রাহিম দেওয়ান নিজের নাতি নাতনিদের সাথে আরও কিছুক্ষণ গল্প করলেন। রিজভী কাল রাতে বাসায় ফেরেনি। এ নিয়ে মুর্শেদ তালুকদার ও তার স্ত্রী চিন্তিত হয়ে পড়েছেন। রোহান নামের এক ছেলেকে মুর্শেদ নিজের ছেলের খোঁজে পাঠিয়েছিল, কিন্তু তার কাছ থেকেও রিজভী কোনো খোঁজ পেল না। তার তো ছেলে, তাদের ছেলের কষ্ট তার কিছুতেই মেনে নিতে পারছে না। রিজভী মা সোফার এক কোণায় বসে চোখের পানি ফেলছেন। ঠিক তখনই রিজভী বাসায় ফিরল। রিজভীকে দেখে মুর্শেদ ও তার স্ত্রী আঁতকে উঠল। কি হাল হয়েছে এই ছেলের দিকে তারা পারছে না। রিজভীর চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চোখের নিচে এক রাতেই কালি পড়ে গিয়েছে। শার্টের বোতামগুলো উল্টো পাল্টা একটার সাথে আরেকটা লাগানো। রিজভীর শার্টের কর্নারে রক্তের ছোপ ছোপ দাগ। রিজভীর মা ছেলের দিকে এগোতে নিল। রিজভীর ডান হাতের তালু কেটে গিয়ে রক্ত ঝরছিল। রিজভী মায়ের ডাকে সাড়া না দিয়ে দ্রুত পা ফেলে নিজের রুমে চলে গেল। ঠাস করে দরজা লাগিয়ে দিল। ওয়াশরুমে গিয়ে 1 ঘন্টার মতো সময় নিয়ে গোসল করে বেরিয়ে এলো রিজভী। তারপর নিজের বেডে সে গা এলিয়ে দিল। সে এখন অনেক ক্লান্ত, তার বিশ্রামের প্রয়োজন। রিজভী কিছু সময়ের ব্যবধানে ঘুমে তলিয়ে গেল। দুপুরে দেওয়ান পরিবারের সবাই একসাথে লাঞ্চ করছে। আরহামদের বাড়ি থেকেও আজকে অনেক আত্মীয় এসেছে। ফারিসদের গ্রামে আসার খবর শুনে সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট নিতে চলে গেল। আজকে ফারিসা ঢাকা চলে যাবে। ফারিসের হসপিটালে ডিউটি আছে, তাই চাইলেও আর এখানে থাকা সম্ভব নয়। ফারিস বরাবরই তার কাজের প্রতি নিষ্ঠাবান। নিজের দায়িত্বে হেরফের তার মোটেও পছন্দ নয়। প্রাপ্তির সাথে গল্প করার জন্য আনিশাও এসেছিল। তারা দুই বান্ধবী এখন নিজেদের রুমে বসে আড্ডা দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক জানতে পেরে আনিশা খুশি হয়েছে। তবে প্রাপ্তি আজ চলে যাবে বলে তার মন খারাপ হয়ে গিয়েছে। তবুও কিছু করার নেই, প্রাপ্তিকে যেতেই হবে তার সংসার আর পড়াশোনার জন্য। এসব ভেবে আনিশা নিজের মনকে সান্ত্বনা দিল।
প্রাপ্তির খুব খারাপ লাগছে। ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করে বড় হয়ে এখন আলাদা থাকতে হবে ভেবে চাইলেও তারা হয়তো আর আগের মতো এক হয়ে দুষ্টুমি করতে পারবে না। তবে তারা ওয়াদা করেছে একে অপরের সাথে রোজ সময় করে ভিডিও কলে কথা বলবে। বিকেল 4টায় ফারিসরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ফারিসের গাড়িতে প্রাপ্তি, যেটা ফারিস নিজেই ড্রাইভ করছে। অন্য গাড়িতে মোশাররফ দেওয়ান, বারিশা, মোনালিসা, যেটা ড্রাইভার চালাবে। ফারিসদের বিদায়ের সময় দুই পরিবারের মানুষ একসাথে দাঁড়িয়ে তাদের বিদায় জানিয়েছে। ফারিসরা চলে গেলে আরহামদের পরিবারের সবাইও বিদায় নিয়ে নিজেদের বাড়ি চলে গেল। রোহান যাওয়ার সময় আনিশাকে তাদের বাড়ি দিয়ে এসেছে। আরহামের মনটা একটু বিষণ্ণ, তার জীবনসঙ্গীকে হয়তো আরও 1 মাস পরে দেখতে পাবে। কারণ আজ তাদের বিয়ের ডেট ঠিক করেছে সবাই। সামনের মে মাসের 3 তারিখে তাদের বড় অনুষ্ঠান করে বিয়ে। তখনই হয়তো ফারিসা আবার গ্রামে আসবে আর সে তার প্রাণ পাখিকে সামনাসামনি আবার দেখবে। তবে নিজের জীবনসঙ্গীকে সম্পূর্ণ হালাল রূপে পেতে চলেছে ভেবে আরহামের ঠোঁটে হাসি ফুটল। এতগুলো দিন যেহেতু সে অপেক্ষা করেছে, বাকি দিনগুলোও করতে পারবে। ফারিস ঢাকায় আসার পর দেখতে দেখতে কেটে গিয়েছে 7 দিন। প্রাপ্তির আজ ভার্সিটির প্রথম দিন। সে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে এসেছে। বারিশা আগে থেকেই কিচেনে নাস্তা রেডি করছিল। প্রাপ্তি বারিশা না করা সত্ত্বেও হাতে হাতে একটু কাজ এগিয়ে দিল। সকালে সবাই টেবিলে একসাথে নাস্তা করতে নিল। ফারিস হসপিটালে চলে যাবে বলে একদম রেডি হয়ে এসেছে। সবার নাস্তা শেষ হয়ে গেলে যে যার কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই বারিশা ফারিসকে তাড়াহুড়ো করে বেরোতে দেখে ডাক দিল। ফারিস তার আম্মুর ডাকে আম্মুর কাছে এগিয়ে এসে বলল, কিছু বলবে আম্মু? হ্যাঁ, তুই তো গাড়ি নিয়ে যাচ্ছিস, প্রাপ্তিকে আজ নিয়ে যা, ওর ভার্সিটির প্রথম দিন আজকে, ওকে একটু নামিয়ে দিস। বারিশার কথায় ফারিস আশেপাশে তাকিয়ে প্রাপ্তিকে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার আম্মুকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে বের হতে বলো, আমার হাতে সময় কম। কথা শেষ করতে ফারিস ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে গেল। প্রাপ্তি দৌড়ে নিজের রুমে গিয়ে গায়ের বোরখা জড়িয়ে বের হয়ে এলো। প্রাপ্তিকে দৌড়ে নিচে নামতে দেখে বারিশা সাবধানী ধ্বনি ছুড়ল, আসতে না মা, পড়ে যাবি তো। বারিশার কথার বিপরীতে প্রাপ্তি বারিশাকে সূক্ষ্ম হাসি উপহার দিয়ে আবার দৌড়ে বাসার বাইরে গেল। দেখলো ফারিস আজ তার একটা বাইক বের করেছে। প্রাপ্তি বুঝতে পারলো আজকে গাড়ি না নিয়ে এই বাইকেই যাতায়াত করবে। ফারিস বাইকে উঠে বসেছিল। প্রাপ্তিকে আসতে দেখে বলল, কাম, উঠে বসো। প্রাপ্তি উঠে বসতেই ফারিস প্রাপ্তিকে বলল তাকে ধরে বসতে। প্রাপ্তি এক হাতে ফারিসের কাঁধে রেখে দিল। কিছুটা পথ এগোতেই তারা জ্যামে ফেসে গিয়েছে। শহরের আশেপাশের এলাকাগুলো থেকে প্রায় 23 জন নারী নিখোঁজ হয়েছে, যাদের প্রত্যেকের বয়স 16 থেকে 23 বছরের কাছাকাছি। পুলিশের রিপোর্ট লেখানোর পরও পরিবারের সদস্যরা তাদের থেকে তেমন সাড়া পায়নি। গত 2 মাসে উধাওকৃত নারীর সংখ্যা বেড়ে এখন 23 জন। এভাবে চলতে থাকলে নারীরা ঘর থেকে বের হতেই বন্ধ করে দেবে। পরিবারের সদস্যরা নিজেদের সন্তান বা নারী সদস্য যারা আছে তাদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। সরকারের কাছ থেকে এর বিরুদ্ধে যথাযথ সাড়া না পেয়ে আজ সাধারণ জনগণ মানববন্ধনের ডাক দিয়েছে। তাদের একটাই দাবি, তাদের হারিয়ে যাওয়া প্রত্যেক নারী সদস্যদের তাদের কাছে ফিরিয়ে দেয়া হোক। হারিয়ে যাওয়া প্রত্যেকটা পরিবারের সদস্যরা নিজেদের হারিয়ে যাওয়া মেয়েদের ছবি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। অসহায় বাবা মেয়েদের চোখে যেন অসহায়ত্ব ভিড় করে আছে। এই আন্দোলনের কারণেই মূলত আজ রাস্তায় এত ভিড় জমেছে। ফারিস বুঝলো আজ হসপিটালে পৌঁছতে ভালোই লেট হবে। হসপিটালে আজ একটা মিটিং ছিল সব ডাক্তারদের সাথে। শহরের অন্যান্য হসপিটাল থেকেও অনেক ডাক্তাররা আসার কথা সেখানে। 20 মিনিটের রাস্তা জ্যামের কারণে 40 মিনিট লেগেছে। তবুও ভালো আজ বাইক নিয়ে বের হয়েছিল, নয়তো গাড়ি নিয়ে আসলে তাকে আরও ভোগান্তিতে পড়তে হতো। হয়তো 2 ঘন্টা এখানেই থাকতে হতো। বাইক নিয়ে আসায় অবশ্য সাইড কেটে কেটে চিপাচিপি দিয়ে বেরিয়ে এসেছে, তাই একটু সময় বাঁচল। এত মানুষের ভিড় দেখে প্রাপ্তি বারবার ফারিসের শার্টের পেছনের অংশ খাবলে ধরছিল। এত মানুষের ভিড় দেখে সে অভ্যস্ত নয়, তাই ফারিস প্রাপ্তির অস্বস্তি বুঝতে পেরে যতটা দ্রুত বের হওয়া যায় ততটা দ্রুত যাওয়ার চেষ্টা করেছে। ফারিস প্রাপ্তিকে নিয়ে তার ভার্সিটির সামনে পৌঁছলো। প্রাপ্তি প্রাণ ভরে নিজের স্বপ্নের ভার্সিটির সৌন্দর্য দেখতে দেখতে এসেছে। একসময় সে স্বপ্ন দেখত সে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করবে। আজ নিজের স্বপ্নের বাস্তবায়ন হতে দেখে নিজেই
অজান্তেই প্রাপ্তির চোখে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ফারিস প্রাপ্তিকে প্রাপ্তির ক্যাম্পাসের সামনে নামিয়ে দিল। প্রাপ্তি উচ্ছ্বাসিত নয়নে ক্যাম্পাসের চারদিকটা দেখতে দেখতে সামনে এগোতে থাকলো। হুট করেই একটা ডাক কানে আসতেই প্রাপ্তি থেমে গেল। ভার্সিটির সিনিয়র এক ছেলের মুখ থেকে এই ডাকটা ভেসে এলো। প্রাপ্তি ভীষণ রাগ উঠছে। এইসব উদ্ভট নাম তার একদম পছন্দ নয়। তার উপর এমন অচেনা মানুষের মুখ থেকে এমন সম্বোধন তার মোটেও ভালো লাগেনি। ফারিস আজ একটু তাড়াই ছিল, তাই ক্যাম্পাসে নামিয়ে দিয়েই চলে গিয়েছিল। প্রাপ্তি এসব মাথা থেকে ঝেড়ে রাগ কন্ট্রোল করে সামনে এগোতে নিলেই ছেলেটি হুট করেই সামনে এসে প্রাপ্তির পথ আটকে দাঁড়ালো। প্রাপ্তি নেকাবের আড়ালের মুখখানা ইতিমধ্যে প্রচণ্ড বিরক্তিতে ছেয়ে গিয়েছে। এতকাল মুখে অনেক শুনেছে যে ভার্সিটিতে র্যাগিং হয়, তবে আজ হয়তো স্বচক্ষে তার প্রমাণ পেতে যাচ্ছে। প্রাপ্তির পথ যে ছেলে আটকে দাঁড়িয়েছে তার নাম অর্ণ চৌধুরী। সে রসায়ন বিভাগে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। দেখতে বেশ সুদর্শন হওয়ায় ছেলেটি কলেজের ক্রাশ বয় এবং চকলেট বয় নামেও খ্যাত আছে। সে সেই ক্ষমতার দাপট দেখিয়েই পুরো ভার্সিটিতে রাজত্ব করে বেড়ানোর জন্য সবাই তাকে সমীহ করেও চলে। অর্ণর পাশাপাশি আরও দুটো ছেলে আর দুটো মেয়ে প্রাপ্তির সামনে এসে দাঁড়ালো। তাদের মধ্যে থেকে মৌলি নামের একটা মেয়ে গলা চওড়া করে প্রশ্ন করলো, নিউ কামার হয়েও সিনিয়রদের সাথে ঘাওড়ামি? একে তো সিনিয়রদের সম্মান করনি, সালাম দাওনি, তার উপরে অর্ণর কথা শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছ। এর শাস্তি তো একটা দিতেই হয় তোমাকে। মৌলি কথাটা শেষ করেই প্রাপ্তিকে দু চোখে উপর নিচ স্ক্যান করে হেসে ফেলল। মৌলির সাথে সাথে বাকি সবাই হাসলেও হাসলো না কেবল অর্ণ চৌধুরী। সে মৌলির মতোই বরং আরও সূক্ষ্মভাবে প্রাপ্তিকে দেখতে থাকলো। মেয়েটার পুরো শরীর কালো বোরখার আড়াল করা, নেকাবের আড়ালে চোখ দুটো যেন বিদ্যুৎ খেলা করছে। অর্ণ বুঝতে পারল তার পথ আটকানোতেই এই জুনিয়র খেপেছে। কি মনে করে যেন ফিচেল হাসলো, তারপর মাথা চুলকে মৌলিকে বলল, আরে বাচ্চা মেয়ে, না বুঝে ভুল করে ফেলেছে, থাক যেতে দে। প্রাপ্তি অর্ণের কথার সামনে এগোতে নিলে মৌলি প্রাপ্তির হাত ধরে থামিয়ে দেয়। প্রাপ্তি বুঝতে পারল না এই সিনিয়র আপুর এখন আবার কি করবে। শোনো, এরপর থেকে আমাদের দেখলে সালাম দিতে যেন ভুল না হয়, ঠিক আছে? প্রাপ্তি কোনো রকম মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে নিজের ডিপার্টমেন্টে চলে গেল। প্রাপ্তি চলে যেতেই মৌলি মেয়েটা অর্ণের পিঠে ছোট্ট চর বসিয়ে প্রশ্ন করল, ব্যাপার কি বলতো? মেয়েটাকে মনে ধরেছে বুঝি? তুই তো কোনো মেয়েকে এভাবে ডাকিস না ব্রো। মৌলির কথায় তানজিম, তাহান, নওশাদ ও সুর মিলালো। সবাই অর্ণকে চেপে ধরলো। অর্ণ পড়ে গেল মহাফেসাদে। অর্ণ আমতা আমতা করে বলল, মেয়েটাকে আলাদা লাগলো, ব্যাস এটুকুই। এখন চল তো তোরা। বাই দা ওয়ে, মেয়েটার নামটা কি একটু খবর নিস তো? অর্ণের কথায় চারজনই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণের দিকে। অর্ণি সবার দৃষ্টি লক্ষ্য করে মাছি তাড়ানোর মতো করে হাত নাড়ালো। এই ফাজিলের দল, মুখ বন্ধ কর বলছি, নয়তো পচা ড্রেনের মাছি ঢুকে যাবে তোদের প্রত্যেকের মুখে, দেখিস। নিজের ডিপার্টমেন্টের দুইটা মেয়ের সাথে প্রাপ্তির প্রথম সাক্ষাতেই বন্ধুত্ব হয়ে গেল, যাদের একজন মেহেরিন ও আরেকজন মধুমিতা। তারা দুজনেই নাকি স্কুলের সময় থেকে ফ্রেন্ড, আবার একসাথে ভার্সিটিতেও চান্স পেয়েছে। প্রাপ্তির আনিশার কথা মনে পড়ে খুব খারাপ লাগলো। আনিশা যদি আজ এখানে পড়তে পারত, তবে সেও তার সখীর সাথে এভাবে ভার্সিটিতে আসতো। আর কেউ কিছু বলতে আসতে তখন দুই বান্ধবী তাদের একদম উড়িয়ে দিত। মেহেরিন আর মধুমিতা দুইজন ফ্রেন্ড হওয়ায় প্রাপ্তিও একসাথে দুজন ফ্রেন্ড পেয়ে গিয়েছে। প্রাপ্তি এতে যতটুকু দ্বিধায় ছিল তাও কেটে গিয়েছে মেহেরিন আর মধুমিতার সঙ্গে। শহরের বিভিন্ন হসপিটালের দায়িত্বে থাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শহরের বিভিন্ন হসপিটালের ডাক্তারদের নিয়ে আজ একটা মিটিং বসেছে। ফারিসও আছে এই মিটিংয়ে। এই মিটিংয়ের আলোচনার বিষয় হচ্ছে নারী মরদেহ উধাও। এতদিন বিষয়টাকে কোনো রকম ধামাচাপা দিয়ে রাখলেও এখন আর রাখা যাচ্ছে না। বিষয়টা মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে। একদিকে কম বয়সী নারী নিখোঁজ, যার প্রতিবাদে পুরো দেশ এখন উত্তাল, আর আরেকদিকে মৃতদেহ উধাও। সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে। এর মধ্যে অনেক মিডিয়ায় মৃত নারীর দেহ উদ্ধারের খবরও নাকি প্রচার হচ্ছে। হসপিটালের ঊর্ধ্বতন দায়িত্বে থাকা ব্যক্তিরা আজ প্রত্যেককেই এর জন্য জবাবদিহি করছে এবং নিজেরাও জবাবদিহিতার মুখোমুখি হচ্ছে। দীর্ঘ 2 ঘন্টা এসব নিয়ে কথাবার্তা বলেও লাভেলাভ কিছুই হলো না। এসবের পেছনে মেইন কালপিটকে তা কেউ ধরতে পারল না। ফারিস মিটিং শেষে প্রাপ্তিকে নিতে এসেছে। এর আগে অবশ্য নিজেদের অফিসে গিয়েছিল কিছু ফাইল আনতে। প্রাপ্তি মেহেরিন আর মধুমিতা থেকে বিদায় নিয়ে ফারিসের কাছে গিয়ে দাঁড়ালো।
ফারিস মিটিং শেষ করে অফিস থেকে আসার সময় বাইক রেখে গাড়ি নিয়ে এসেছে। ফারিস আগে থেকেই গাড়িতে হেলান দিয়ে প্রাপ্তিকে আস্তে ধীরে তার দিকে এগুতে দেখছিল। প্রাপ্তি ফারিসের কাছে দাঁড়াতেই ফারিস নিঃশব্দে প্রাপ্তির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। প্রাপ্তি ফারিসের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। ফারিস ভ্রু কুঁচকে তা দেখে প্রাপ্তির হাত ধরেই গাড়ির অপর পাশে গেল। তারপর গাড়ির ডোর ওপেন করে প্রাপ্তিকে ভেতরে বসিয়ে দিল। ফারিস দেখল প্রাপ্তি তার দিকে মায়া মায়া চোখ করে তাকিয়ে আছে। ফারিস সেই দৃষ্টি লক্ষ্য করেই মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, এমন করে তাকাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো বায়না করবে, নয়তো এত মিষ্টি ব্যবহার করার মানুষ তো নয় এই মেয়ে। ফারিস আরও বাজিয়ে দেখতে চায় বলে আর নিজে থেকে আগিয়ে কিছু বলল না। ফারিস অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসতেই প্রাপ্তি নির্দ্বিধায় ফারিসের কাছে এগিয়ে গেল। ফারিস ঠোঁট কামড়ে কেবল প্রাপ্তির মতিগতি পরখ করছে। প্রাপ্তি ফারিসের হাত নিজের ছোট্ট হাতের মুঠোয় নিয়ে বলল, বলছিলাম কি ডাক্তার সাহেব, মানুষের তো সুস্থ থাকার জন্য বিশুদ্ধ অক্সিজেনের প্রয়োজন হয়। তাই চলেন না একটু মুক্ত আকাশের নিচে অক্সিজেন নিতে যাই দুজন। বাসায় আজ 1 সপ্তাহ ধরে বন্দি হয়ে আছি, আমার কিছুই ভালো লাগছে না। প্রাপ্তির কথাগুলো বলতে বলতেই কেঁদে দিল। আসলে তার বাবা মা আর দাদা দাদুর কথা খুব মনে পড়ছে। এবার তো দুষ্ট অনামিকাটাও নেই যে তাকে একটু ভুলিয়ে রাখবে। মোনালিসা বড় বোন, তবুও সে যথাসাধ্য চেষ্টা করে বোনকে আগলে রাখার। তবু প্রাপ্তির ভীষণ খালি খালি লাগছে কয়েকটা দিন। কিশোরগঞ্জ থেকে আসার পর প্রাপ্তি আর ফারিসের আলাদা রুমেই থেকেছে। ফারিসের এই সপ্তাহে কাজের চাপ থাকায় প্রাপ্তিকে তেমন সময় দিতে পারেনি। ফারিস তার অবুঝ বউয়ের কান্না দেখল, বুঝতে পারছে বাড়ির সবার কথা ভেবেই মন খারাপ হয়ে আছে। ফারিস প্রাপ্তিকে এক ঝটকায় নিজের কোলে বসিয়ে দিল। তারপর প্রাপ্তির নেকাব খুলে দিয়ে গাড়িতে থাকা টিস্যু দিয়ে চোখ মুখ মুছিয়ে দিল। চোখের পানি মুছিয়ে দিয়ে ফারিস প্রাপ্তির লাজে রাঙা মুখটায় কিছুক্ষণ তাকিয়ে রইল। প্রাপ্তি ফারিসের কোলে বসে এলোমেলো দৃষ্টি ফেলছে। ফারিসের সাথে চোখাচোখি হতেই প্রাপ্তি ফের দৃষ্টি সরিয়ে ফেলছে। ফারিস প্রাপ্তির কাণ্ড দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। প্রাপ্তির কোমরে রাখা ফারিসের হাত আরো শক্তভাবে বিচরণ করছে প্রাপ্তির কোমর জুড়ে। প্রাপ্তি আরো লজ্জায় মুইয়ে গিয়ে নুয়ে পড়ল। ফারিস শক্ত করে তার হাতটাকে নিজের সাথে জড়িয়ে নিল। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল, বউ, তুমি তো আতুরি কেন? দেখলে এখানে অদর দিতে মন চায়। প্রাপ্তি ফারিসের লজ্জা মাখা কথায় কিছু বলল না। ফারিসের বুকে মাথা রেখে বেড়াল ছানার ন্যায় পড়ে রইল কেবল। ফারিস প্রাপ্তির থুতনিতে হাত রেখে মুখটা উঁচিয়ে ধরল। প্রাপ্তির ঠোঁট ও চোখ জোড়া তীরিয়ে কাঁপছে। ফারিস সম্মোহিনীর দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। তারপর নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। তীর করে কাঁপতে থাকা প্রাপ্তির বন্ধ চোখের দুপাতায় ফারিসের নরম স্পর্শে প্রাপ্তি কেঁপে উঠল। ফারিস চোখ তুলে প্রাপ্তির দিকে তাকালো। ফের প্রাপ্তি তীর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া শব্দ করে চুমু খেলো। তারপর পুরো মুখে ছোট ছোট অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দিল। ফারিস তার বউকে ইচ্ছে মতো আদরে আদরে ভরিয়ে দিল। নিজের বুকের সাথে চেপে ধরে রাখলো। প্রাপ্তি এখন কিছুটা শান্ত হয়েছে বুঝতে পেরে ফারিস প্রাপ্তির কানে ফিসফিসিয়ে বলল, কাঁদে না বউ, চকলেট কিনে দেবো। প্রাপ্তি ফারিসের কথায় কিছু না বলে আরও ফারিসের বুকের ভেতরে ঢুকে গেল। ফারিসের একটু আগে করা কাজকর্মে সে এখনো লজ্জা পাচ্ছে। যে তার লজ্জার কারণ, তার থেকে বাঁচতেই সে সেই পুরুষের বুকে মুখ লুকিয়ে আছে। ফারিস প্রাপ্তির বাচ্চামো দেখে হেসে ফেলল। ফারিস প্রাপ্তিকে কোলে নিয়েই গাড়ি স্টার্ট দিয়ে যাত্রা শুরু করলো একটা পার্কের উদ্দেশ্যে। ঢাকা সরোয়ার্দির আশেপাশে একটি পরিচিত পার্কের নাম সরোয়ার্দি উদ্যান। এটা সেগুন বাগিচার খুব কাছেই। শাহবাগ এলাকায় অবস্থিত। ফারিসদের বাসা সেগুন বাগিচায় হওয়ায় সে তার বউকে নিয়ে সেখানেই ঘুরতে এলো। ফারিস গাড়ি থেকে নেমে প্রাপ্তির হাতটা নিজের মুঠোয় নিয়ে নিল, যেন ছেড়ে দিলেই ছোট বাচ্চাটা হারিয়ে যাবে। প্রাপ্তি ফারিসকে একবার দৃষ্টি ভরে দেখে নিয়ে নিজের হাত আর ফারিসের হাতের দৃষ্টি বুলালো। প্রাপ্তির চোখে মুখে হাসির ঝিলি খেলে গেল। সে বুঝতে পারে এই লোকটা তার প্রতি বেশ যত্নশীল, সেই সাথে তাকে পাগলের মতো ভালোবাসেও। প্রাপ্তি আগে অনুভব করতে না পারলেও আজকাল তা অনুভব করতে পারে। সেই সাথে নিজের অনুভূতিগুলোও সে বুঝতে শিখেছে। ফারিস যে কেবল তার প্রতি দুর্বল তা নয়, যে নিজেও আজকাল এই পুরুষটার মায়ে ডুবে গিয়েছে। সে অনুভব করতে পারে ফারিসের মুখ না দেখলেও আজকাল সে ভীষণ অস্থির অনুভব করে, যা বিয়ের আগে ছিল না। হয়তো এটাই আল্লাহ তাআলার রহমত, যা বিয়ের মাধ্যমে অচেনা দুটো আত্মার একত্রে করে দিয়ে ভালোবাসা, মায়া নামক অদ্ভুত এক টান সৃষ্টি করে দেয়। সোহরাওয়ার্দী উদ্যান ঢাকার একটি বড় খোলামেলা ঐতিহাসিক স্থান।
এখানে অনেকেই বন্ধু, পরিবার ও প্রিয় মানুষদের নিয়ে ঘুরতে আসে। কাপলদের জন্য রোমান্টিক বলে সাধারণত বোঝায় শান্তভাবে একসাথে সময় কাটানো, গল্প করা আর সুন্দর পরিবেশ উপভোগ করা। সবুজ গাছপালার নিচে হাঁটা, এখানে ছায়াঘেরা পথ দিয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে বা গল্প করতে বেশ ভালো লাগে। এখানে বিকেলের নরম রোদ আর হালকা বাতাস পরিবেশটাকে শান্ত করে তোলে। প্রিয়জনের হাত ধরে সূর্যাস্ত দেখা, সেই সাথে বিকেলের দিকে আকাশের রং বদলানো দেখতে দেখতে একসাথে বসে থাকা অনেকের কাছেই বিশেষ মুহূর্ত হয়ে থাকে। ফারিস প্রাপ্তিকে নিয়ে খোলা জায়গায় গাছের ছায়া ঘেরা একটা বেঞ্চে বসলো। প্রাপ্তির হাতে অনেকগুলো আইসক্রিম আর চকলেট, যেগুলো ফারিস মাত্রই কিনে দিয়েছে। প্রাপ্তি ফারিসের আড়ালে বসে নিকাব তুলে আইসক্রিম খাচ্ছে। এইদিকে তেমন কেউ আসে না, আর আসলেও ফারিসের প্রশস্ত কাদের আড়াল থেকে প্রাপ্তির মুখ নজরে পড়ছে না। প্রাপ্তি আনমনে আইসক্রিম খাচ্ছে, আর ফারিস তার প্রিয় নারী তার ঘরের ঘরণীকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। ফারিসের চোখে হঠাৎ প্রাপ্তির ছোটবেলার কিছু মুহূর্ত ভেসে উঠল। তখন প্রাপ্তি 4 বছরের, ফারিস তখন 17 বছরের কিশোর। ফারিস তখন স্বপ্ন বিহারে কিশোরগঞ্জে গিয়েছিল। তখন একদিন গ্রীষ্মের দুপুরে এই মেয়ে বিড়াল হাফ প্যান্ট পরে গায়ে আইসকুল পাউডার মাখিয়ে সাদা বিলাই সেজে তার সামনে হাজির হয়েছিল। তখন প্রাপ্তির ছোট্ট হাতটায় ধরা ছিল একটা সবুজ রঙের আইসক্রিম, যেটা সে তৃপ্তি সহকারে চেটে খাচ্ছে আর ফারিসের পিছু পিছু ঘুরছিল। এক পর্যায়ে প্রাপ্তি তার জিহ্বা বের করে ফারিসকে দেখিয়েছিল আর বলেছিল, দেখুন ভাইয়া, আমাল দিবা তবু তো হইতে কিনা। ফারিস প্রাপ্তির ছোটবেলার কথাগুলো স্মরণ করে ঠোঁট কামড়ে হাসল। তখন কি আর সে জানতো এই বিচ্ছু বড় হয়ে এককালে তার মাথা খাবে, তাকে পাগল বানাবে, অবশেষে এই আজমির দেওয়ান ফারিসের বউ হবে। ফারিসকে হাসতে দেখে প্রাপ্তি তার মুখ চেক করলো। সে ভাবলো হয়তো তার মুখে কোথাও আইসক্রিম লেগে আছে। হাত দিয়ে আন্দাজে চেক করে মুছামুছি করে প্রশ্নাত্মক দৃষ্টিতে প্রাপ্তি ফারিসের দিকে তাকালো। তার দৃষ্টি মানেই এই যে, কেন হাসছেন, কি হয়েছে? ফারিস প্রাপ্তির চোখের ভাষা বুঝতে পেরে বলল, কিছু না শোনা। প্রাপ্তি ফারিসের কথায় আমতা আমতা করে অন্যদিকে তাকালো। লোকটার কথায় কথায় তাকে লজ্জা দেয়, তার আর ভালো লাগে না। ধ্যাত! ফারিস প্রাপ্তির লজ্জার কারণ বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসলো। এই মেয়ে তাকে এত লজ্জা কেন পায় ফারিস তাই বুঝতে পারে না। অবশ্য তার কাছে তার বউয়ের লাজে রাঙা মুখটা বেশ লাগে। প্রাপ্তির আইসক্রিম খাওয়া শেষ হলে একটা চকলেটের প্যাকেট ছিঁড়ে সে সেটা ফারিসের দিকে এগিয়ে দিল, কিন্তু ফারিস তা খাবে না, না বলে না করে দিল। তাই প্রাপ্তি নিজের অর্ধেকটা চকলেট কামড় বসিয়ে মুখে নিল। ফারিস হঠাৎ অদ্ভুত এক কাজ করে বসলো। সে প্রাপ্তির মুখে থাকা চকলেটটা প্রাপ্তির ঠোঁটে ঠোঁট চেপে নিজের মুখে নিয়ে নিল। প্রাপ্তি ফারিসের অদ্ভুত কাণ্ডে হা হয়ে বসে আছে, সেই সাথে লজ্জায় মরে যাচ্ছে। এতদিন সে এসব নাটক, ড্রামা বা সিনেমায় দেখে এসেছে, তবে এইরকম কিছু যে তার সাথে ঘটবে তা ঘুণাক্ষরেও সে ভাবতে পারেনি। ছি, কি লজ্জা, কি লজ্জা! সে তো সেদেই ছিল চকলেট, তখন না খেয়ে এমনভাবে তার মুখ থেকে কেড়ে নেয়ার কি মানে হয়? প্রাপ্তিকে শখ খেয়ে বসে থাকতে দেখে ফারিস মিটি হাসল। প্রাপ্তির ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিম নিজের ডান হাতে বুড়ো আঙ্গুলে মুছে দিল। অনায়াসে নিজের আঙ্গুলটা ফারিস নিজের মুখে পুরে প্রাপ্তির ঠোঁটের কোণায় লেগে থাকা চকলেটটুকু খেয়ে নিল। ফারিসের এই কাণ্ডে প্রাপ্তি দু চোখ খিচে বন্ধ করে নিল। তার ছোট বুকে ধুকপুকানি ফারিসের কানে পৌঁছচ্ছে। ফারিস মৃদু হেসে ঠোঁট বাঁকালো। প্রাপ্তি চোখ খিচে রেখেই বলল, অসভ্য পুরুষ। ফারিস প্রাপ্তির কথায় নিজের চুলগুলো ব্রাশ ব্রাশ করতে করতে বলল, শুধু নিজের বউয়ের বেলায়, আর সব মহান এবং বীর পুরুষেরা কেবল তার বউয়ের কাছে অসভ্য পুরুষ হয় বউ। প্রাপ্তি ফারিসের কথাগুলো ভ্রু কুঁচকে শুনে বলল, আসছে আমার মহান পুরুষের নমুনা। ফারিস প্রাপ্তির কথায় প্রতিউত্তর না করে একটা চকলেট ছিঁড়ে সেটা প্রাপ্তির মুখে ঢুকিয়ে দিল। তারপর বলল, রাগ করে না বউ, চকলেট খাও। তোমার স্বামী তোমার কাছ থেকে একটু চকলেট খেয়েছে বলে এমন গাল ফোলাতে হবে বুঝি? প্রাপ্তি ফারিসের কথায় হা হয়ে বসে আছে। সে ফারিসকে বিয়ের আগে কতই না ভদ্র সভ্য ভাবত। এই তার নমুনা? লোকটা কেবল তার ক্ষেত্রেই ঠোঁট কাটা লাগাম ছাড়া এক সার। ফারিস প্রাপ্তিকে হা হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আমি জানি তোমার স্বামী অনেক সুন্দর, তাকিয়ে তো থাকবেই, তাই না? সেইটা তো তোমার হক বউ। তবে তোমার চাহনিতে মনে হচ্ছে নিজের রূপ কয়েক গুণ বেড়েছে। কথাটা বলেই ফারিস নিজের পকেট থেকে ফোন বের করে ফোনের গ্লাসে নিজের ফেস দেখতে লাগলো, মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে। প্রাপ্তি আজ ফারিসের নতুন রূপ
আর কথাবার্তার ধরনের সাথে পরিচিত হতে হতে মেয়েটা বিস্মিতভাবে দাঁড়িয়ে রইল। তাকে দেখেই বোঝা যাচ্ছে একসাথে এত বিস্ময় সে নিতে পারছে না। ফারিস প্রাপ্তিকে দেখে মিটিমিটি হেসে প্রাপ্তির নেকআপখানা যত্ন সহকারে প্রাপ্তির মুখের উপর নামিয়ে দিল। তারপর প্রাপ্তির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনের গাছগুলোতে বেষ্টিত পথটা ধরে সামনে এগোতে থাকলো। প্রাপ্তি নিজেও নিঃশব্দে ফারিসের সাথে যেতে লাগলো। প্রাপ্তি আর ফারিস আজ সারাটা বিকেল এখানেই পার করেছে। এর মাঝে ফারিস প্রাপ্তিকে বেলি ফুলের মালা কিনে দিয়েছে, সেটা আবার নিজ হাতে প্রাপ্তির হাতেও পরিয়ে দিয়েছে। যে ছেলে স্ট্রিট ফুড বা বাইরের খাবার পছন্দ করে না, সেই ছেলে আজ বউয়ের পাল্লায় পড়ে ঝাল ঝাল দুটো ফুচকা খেয়েছে, বউয়ের সাথে জমিয়ে 2 কাপ চা খেয়েছে। ফারিস আর প্রাপ্তি বিকেলে দুজন দুজনের হাতে হাত রেখে সূর্যাস্ত দেখেছে। আজকের দিনটি তাদের কাছে বিশেষ একটা দিন ছিল, কারণ আজকের দিনটি ফারিস আর প্রাপ্তির সম্পর্কের আর 5-10টা দম্পতির মতো আরও সহজ করে দিয়েছে। মুরসালিন শিকদার যে মেয়ে খবর পর্যন্ত কোনো দিন নেয়নি, সেই মেয়ের জন্য এখন নিজের স্বার্থে দরদ উতলে পড়ছে। সে ফারিসের সাথে প্রাপ্তির বিয়ের খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মুরসালিনের প্রথম সন্তান প্রেয়ান নাকি সে নিজে গিয়েছিল তার বোন আর বোনের স্বামী সংসার বাঁচাতে। মুরসালিন শিকদার আন্দালিফের হাতে প্রাপ্তিকে তুলে দিতে চেয়েছিল, যদিও এর পেছনে তার বিশাল স্বার্থ ছিল। আন্দালিফ তাকে তার বিশাল অবৈধ ব্যবসার পার্টনার করবে বলেছিলেন, তবে আন্দালিফ খুন হওয়ার পর বেচতে গিয়েছে। সে প্রাপ্তিকে এখন নিজের কাছে এনে দেওয়ান পরিবারের লোকদের একটা শিক্ষা দিতে চেয়েছিল, তবে তার সব প্ল্যান বেচতে দিয়েছে। প্রাপ্তিকে ফারিস আগেই বিয়ে করে নিয়েছে, যাতে সে পিতৃত্বের পরিচয়ের দোহাই দিয়ে প্রাপ্তিকে সাথে না নিয়ে যেতে পারে। ফারিসের এক ইশারায় এসআই রণব দত্ত সহ মুরসালিন শিকদারের সাথে বাজে খেলায় জড়িত বাকি পুলিশ সদস্যদের সাসপেন্ড করা হয়েছে। মুসাল্লিন নিজের সাজানো প্ল্যান এবার বেচতে যেতে দেখে ফারিস আর প্রেয়ানের উপর ক্ষেপে আছে। প্রেয়ান তার ছেলে হয়েও তার বিরোধিতা করছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। আজ সে থানায় এসেছে প্রেয়ানের সাথে এই বিষয় নিয়ে একটা হেস্তনেস্ত করতে। প্রেয়ান নিজের জন্য বরাদ্দ এসআই চেম্বারে বসে কিছু ফাইল দেখছিল, তখনই একজন কনস্টেবল সেলুট জানিয়ে তাকে জানালো, মিস্টার মুরসালিন শিকদার এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। মুরসালিন শিকদার নামটা শুনেই প্রেয়ানের চোখে মুখে ভঙ্গিতা পরিবর্তন হয়ে যায়। কনস্টেবলকে গম্ভীর কণ্ঠে আদেশ দেয়, পাঠিয়ে দাও। কনস্টেবল সম্মান জানিয়ে চলে যায়। মুরসালিন শিকদারকে জানিয়ে দেয় তিনি ভেতরে যেতে পারবেন। মুরসালিন শিকদার দম্ভের সাথে বুক ফুলিয়ে প্রেয়নের কক্ষে প্রবেশ করল, তবে প্রেয়ন তখনও নির্লিপ্তভাবে ফাইলে ডুবে রয়েছে। পিতা নামক নরপিচাসের দিকে তাকিয়ে দেখারও প্রয়োজন মনে করল না। প্রেয়নের এইরকম নির্লিপ্ততা মুরসালিন শিকদারের একদম সহ্য হলো না। প্রেয়নের দিকে তিনি শক্ত দৃষ্টিতে তাকিয়ে চেয়ারে বসতে বসতে বললেন, একদম নিজের মায়ের মতো বেয়াদব হয়েছ। তোমার জন্মদাতা পিতা আমি, আমার সাথে উগ্রতা দেখাও। প্রেয়ান মুরসালিন শিকদারের মুখ থেকে নিজের মৃত মায়ের সম্পর্কে এমন কথা শুনে ক্ষেপে গেলেন। চোখগুলো অধিক লাল হয়ে উঠেছে। প্রেয়ান একরকম চিবিয়ে চিবিয়ে জবাব দিল, ফিতা নামক কীটের মুখে আমার জন্মদাত্রী মাকে নিয়ে কোনো বাজে কথা শুনতে চাই না। কেউ যদি আমার মাকে নিয়ে কোনো প্রকারের বাজে কথা তোলে, তবে তাকে উচিত শিক্ষা দিতে আমি পিছু পা হব না। মুরসালিন শিকদার ছেলের মুখে এত কঠিন বাণী শুনে ক্ষেপে গেলেন। গজগজ করতে করতে বললেন, আমি তোমার বাবা, এটা ভুলে যেও না। প্রেয়ান মুরসালিন শিকদারের দিকে তাকিয়ে নির্লিপ্ত হাসল। তার হাসি দেখে মনে হচ্ছে মুরসালিন কোনো জোকস বলে ফেলেছে। প্রেয়ান কাটা কাটা কণ্ঠে জবাব দিল, সেই মিস্টার মুরসালিন শিকদার জন্ম দিয়ে নিজের সব দায়িত্ব সেরেছেন আপনি। তবে কি জানেন, আপনাকে নিজের বায়োলজিক্যাল ফাদার হিসেবে মানাটাও আমার জন্য চরম ঘৃণা। আপনি কেবল আপনার তৃতীয় স্ত্রী সন্তানদের বাবা। আমি এবং আমার বোন প্রাপ্তির জন্য আপনি মৃত, মিস্টার শিকদার। মুরসালিন ছেলের কথা স্তব্ধ হয়ে গেল। কোথাও না কোথাও সে প্রেয়ানের প্রতি খুব দুর্বল। প্রেয়ান তার প্রথম সন্তান, সে ছেলেকে ভালোবাসত। এই ছেলের মুখে নিজের সম্পর্কে এমন কঠিন কথা শুনে চুপ হয়ে গেলেন তিনি। কোথাও যেন একটা পিতৃত্বের ভঙ্গুর অস্তিত্ব টের পেলেন। মুরসালিন শিকদার বেশিক্ষণ এসব নিয়ে ভাবতে পারলেন না। পুনরায় নিজের আসল চেহারায় ফিরে এসে বললেন, তা আমার কাছে বাধা দিতে আসলে কেন?
আমি কি নিজের মেয়েকে নিজের কাছে নিতে পারি না? আর তাছাড়া তোমার বোন জামাই, সে তো একটা খুনি। সে তো আন্দালিপকে হত্যা করেছে, তা আমি ভালো করেই জানি। ভুল জানেন মিস্টার শিকদার। আন্দালেপের খুন পারিশ করেনি, বরং আমি করেছি। কি করবেন এখন আপনি? হ্যাঁ, প্রিয়ান কথাটা বলেই তাচ্ছিল্য হাসল। প্রিয়ানের মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন মুরসালিন। কি বলছো তুমি? ইয়েস মিস্টার শিকদার, আমি করেছি খুন ওই পশুকে। শুধু তাই নয় যে আমার বোনের দিকে হাত বাড়াবে, তার ক্ষতি করতে চাইবে, তার ঠিক এই পরিণতিই হবে, বুঝেছেন? মুরসালিন অবিশ্বাস্য চোখে